এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবেন। দর্শক, সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি চাঞ্চল্যকর ফোন আলাপ ফাঁস হয়েছে। বাংলাদেশ থেকে কি দিল্লি কথা বলা যায় না? তাহলে আমাকে লন্ডন যেতে হবে? অবান্তর। আর সেই ফোন আলাপে তিনি দিয়েছেন এক ভয়ঙ্কর কড়া ইঙ্গিত। তাকে যখন গ্রেপ্তারের দাবিতে পুরো দেশ উত্তাল, ঠিক তখনই তিনি আইনের এমন এক ফাঁকফোকরের কথা মনে করিয়ে দিয়েছেন যা শুনলে আপনি শিউরে উঠবেন। তিনি কি আসলেই আইনের ঊর্ধ্বে? দেশের হাজারো ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে হেঁটে যাওয়া এই অপরাধীকে কি সত্যি গ্রেপ্তার করা যাবে না? কিভাবে বাংলাদেশের ত্রুটিপূর্ণ সংবিধান তাকে এক অঘোষিত মাফিয়া বানিয়ে রেখেছে? চলুন দর্শক, ফাঁস হওয়া ফোন আলাপের প্রতিটি শব্দ আজ চুলচেরা বিশ্লেষণ করা যাক। একটি দেশের রাষ্ট্রপতি যখন জনরোষের মুখে ক্ষমতা ছাড়েন, তখন তার কণ্ঠে কিছুটা হলেও অনুশোচনা থাকার কথা। কিন্তু ফাঁস হওয়া ফোন আলাপে চুপ্পুর কণ্ঠে তার ছিটে ফোঁটাও নেই। অডিও রেকর্ডে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে তাকে বলতে শোনা যায়, ধুর, এগুলো বাদ দেন, এগুলো আমি পাত্তাই দেই না। এগুলা বাদ দেন, এগুলা পাত্তা দেই না, এগুলা চিন্তা করে কি লাভ বলেন? বলতেই থাকবে। আজকে কে বলছে নাকি? এটা তো আমার পার্লামেন্টে যেদিন ভাষণ দিছে ওই দিনও বলছে, এবং 5ই আগস্টের পর থেকেই বলছে। আবার আমার হাত দিয়ে শপথ নিছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা। যে ছাত্র জনতার রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থান পুরো স্বৈরাচারী কাঠামোর পতন ঘটিয়েছে, তিনি সেই আন্দোলনকে রীতিমতো উপহাস করেছেন। ক্ষমতা ছাড়ার পরেও তিনি নিজেকে সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে বলে মনে করছেন। তার এই কথাগুলোর প্রমাণ করে ফেসিবাদের দোসররা কখনোই নিজেদের ভুল স্বীকার করে না। এনসিপি এবং দেশের সাধারণ মানুষ যখন তার বিচারের দাবিতে অনড়, তখন চুপ্পু সরাসরি উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। ফোন আলাপে সাংবাদিক যখন তাকে এনসিপির বিচারের দাবির কথা মনে করিয়ে দেন, তখন তিনি চরম উদ্ধত্তের সাথে বলেন, কিসের বিচার করবেন? তারা আমার কিসের বিচার করবে? কিসের বিচার করবে? কিসের বিচার করবে? আর্টিকেল 51 অব দি কনস্টিটিউশনে পড়ে যায়, দেখুক। পরবর্তী পরিকল্পনা চিকিৎসা, উন্নত চিকিৎসা করা দেশে এবং বিদেশে। এই চ্যালেঞ্জ কোনো সাধারণ মানুষের প্রলাপ নয়। তিনি খুব ভালো করেই জানেন যে প্রচলিত আইনে তাকে স্পর্শ করা সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। একজন পরীক্ষিত অপরাধী হয়েও তিনি আইনের চোখে আঙ্গুল দিয়ে নিজের আইনি রক্ষা কবচের কথা দেশবাসীকে মনে করিয়ে দিয়েছেন। চুপ্পুর এই চরম অহংকারের পেছনের মূল শক্তিটা আসলে কোথায়? এর উৎস হল বাংলাদেশের সংবিধানের একটি বিশেষ ধারা। সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ তাকে আক্ষরিক অর্থেই এক সাংবিধানিক মাফিয়াতে পরিণত করেছে। ফোন আলাপে তিনি বিরোধীদের সরাসরি উদ্দেশ্য করে বলেন, আগে সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখুন। কিন্তু কি আছে এই 51 অনুচ্ছেদে? এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্বে থাকা অবস্থায় বা তার আগে করা সকল কাজের জন্য তাকে কোনোভাবেই আদালতের সামনে জবাবদিহি করতে হবে না। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যাবে না এবং গ্রেপ্তার করার তো কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ রাষ্ট্রপতি থাকার সময় এবং রাষ্ট্রপতি থাকার পূর্বে তার সকল অপরাধ মাফ হয়ে গেছে সংবিধান অনুযায়ী। এই ত্রুটিপূর্ণ সংবিধানই মূলত চুপ্পুকে একটি দুর্ভেদ্য বর্ম পরিয়ে দিয়েছে। ফেসিবাদের দোসর হিসেবে তিনি যত বড় অপরাধী করুন না কেন, তাকে কিছুতেই ছোঁয়া যাবে না। তিনি একজন স্বীকৃত অপরাধী হওয়া সত্ত্বেও আইনি ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যাবার এই নিখুঁত পরিকল্পনা করে রেখেছেন। এই সংবিধানই তাকে দেশের সবচেয়ে ক্ষমতাধর অপরাধীতে পরিণত করেছে। পুলিশ তাকে ছুঁতে পারবে না, আদালত তাকে ডাকতে পারবে না। এটি এমন একটি আইনি ট্র্যাজেডি যা দেশের সাধারণ মানুষের ন্যায় বিচারের ধারণাকেই চরমভাবে প্রশ্নবিদ্ধ করে। রাজনৈতিক চাপের কথা পুরোপুরি অস্বীকার করে ফোন আলাপে চুপ্পু তার পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতাকেই ঢাল বানিয়েছেন। সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন যে এই পদত্যাগ কি রাজনৈতিক কারণে নাকি শারীরিক কারণে, তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই শারীরিক কারণে। তার দাবি, গত 7-8 দিন ধরেই তিনি অসুস্থতার কারণে পদত্যাগের চিন্তা করছিলেন। কিন্তু দেশের রাজনীতি সচেতন মানুষ খুব ভালো করেই জানে এটি একটি ডাহা মিথ্যা কথা। নিজের চূড়ান্ত রাজনৈতিক পরাজয়কে তিনি এখন শারীরিক সুস্থতার মোড়কে লুকিয়ে রাখতে চাইছেন। তিনি চাচ্ছেন সাধারণ মানুষের সহানুভূতি আদায় করতে। তিনি জানেন রাজনৈতিক চাপে পদত্যাগ করেছেন বললে ফেসিবাদের শেষ স্তম্ভ হিসেবে তার যেটুকু সম্মান অবশিষ্ট ছিল সেটিও ধূলিসাৎ হয়ে যাবে। তাই তিনি সুকৌশলে শারীরিক অসুস্থতার বয়ান তৈরি করেছেন, যাতে মানুষ তার প্রতি কিছুটা হলেও নমনীয় হয়। কিন্তু জুলাই অভ্যুত্থানের রক্ত দেওয়া ছাত্র জনতা তার এই মিথ্যা অভিনয়ে আর কখনোই বিভ্রান্ত হবে না। লন্ডন হয়ে ভারতের দিল্লি থেকে গোপন ষড়যন্ত্রের যে গুঞ্জন চলছিল, ফোন আলাপে সেই বিষয়টি নিয়েও
তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন এই রাষ্ট্রপতি। বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে যে তিনি লন্ডনে গিয়ে দিল্লির সাথে যোগাযোগ করেছেন এবং বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধে কোনো গভীর চক্রান্ত করার ছক কষছেন। এই প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, অসত্য, এইটা ভিত্তিহীন কল্পনা। ঢাকা থেকে সরাসরি দিল্লিতে কথা বলা যায়, এর জন্য কষ্ট করে লন্ডনে যাবার কোনো প্রয়োজন নেই। তার এই সাধারণ যুক্তির আড়ালে হয়তো আরও বড় কোনো আন্তর্জাতিক চক্রান্তের বীজ লুকিয়ে থাকতে পারে বলে অনেকেই মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ফেসিবাদের দোসরদের কোনো কথাই পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। তারা সবসময়ই দ্বিমুখী নীতি অনুসরণ করে। তিনি যতই স্বীকার করুন না কেন, তার মতো একজন ধুরন্ধর রাজনৈতিকের পক্ষে যে কোনো সময় বড় ধরনের ষড়যন্ত্র করা মোটেও অসম্ভব কিছু নয়। ক্ষমতা হারালেও তারা সবসময় পেছনের দরজা দিয়ে আবারও ক্ষমতায় ফেরার বা দেশের স্থিতিশীলতা নষ্ট করার স্বপ্ন দেখেন। নিজের অপরাধবোধ বা অনুশোচনার বদলে চুপ্পু উল্টো দাবি করে বসেছেন যে তিনি দেশের সংকট উত্তরণে এক বিশাল ভূমিকা পালন করে যাচ্ছেন। গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি নির্লজ্জের মতো বলেছেন, আমি কোনো অপরাধী নই, আমি মাথা উঁচু করে দায়িত্ব পালন করেছি। ফোন আলাপে তিনি অত্যন্ত সুকৌশলে স্মরণ করিয়ে দেন যে বর্তমান সরকারের উপদেষ্টারা তার হাত থেকেই শপথ নিয়েছেন। তিনি বলেন, আমি তাদের নিয়োগ দিয়েছি, আমি উপদেষ্টা বানিয়েছি, আর এখন তারা আমার বিচার চায়। তার এই কথাগুলোর মাধ্যমে তিনি মূলত বোঝাতে চাইছেন, যারা আজ তার পদত্যাগের দাবি করছে তারা একসময় তার কাছ থেকেই আইনি বৈধতা নিয়েছিল। এটি মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে মানসিকভাবে ঘায়েল করার একটি অত্যন্ত সূক্ষ্ম চাল। তিনি এর মাধ্যমে একটি আইনি দোটানা তৈরি করতে চান। তিনি এমন একটি ভাবমূর্তি তৈরি করতে চাইছেন যেন তিনি এই রাষ্ট্রের সবচেয়ে বড় রক্ষাকর্তা ছিলেন। অথচ প্রকৃত সত্য হল, তিনি ছিলেন ফেসিবাদের সবচেয়ে বড় নীরব সমর্থনকারী এবং স্বৈরাচারের পাহারাদার। বঙ্গভবনের রাজকীয় জীবন ছেড়ে এখন চুপ্পু কোথায় যাচ্ছেন? ফোন আলাপের সেই তথ্যেও একেবারে পরিষ্কারভাবে উঠে এসেছে সেটি। নিয়ম অনুযায়ী পদত্যাগের পর একজন সাবেক রাষ্ট্রপতি আরও 1 মাস বঙ্গভবনে থাকার আইনি সুবিধা পান, কিন্তু চুপ্পু জানিয়েছেন তিনি সেখানে আর বেশি দিন থাকবেন না। খুব দ্রুতই গুলশানে নিজের বিলাসবহুল ব্যক্তিগত বাসভবনে ফিরে যাবেন। তার এই দ্রুত বাসভবন বদলের পেছনেও কোনো আইনি সুরক্ষার কৌশল লুকিয়ে আছে কিনা তা নিয়ে অনেকেই সন্দেহ করছেন। এর পাশাপাশি চুপ্পু দেশবাসীর জন্য আরেকটি চরম উদ্বেগের খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে উন্নত চিকিৎসার জন্য তার দেশের বাইরে যাবার একটি পরিকল্পনা রয়েছে। সাংবাদিক যখন জিজ্ঞেস করেন তিনি বিদেশে যাবেন কিনা, তিনি স্পষ্টভাবে বলেন, আছে, 10-12 দিন দেখা যাক। এই কথাটি শোনার পর অনেকের মনেই একটি বড় প্রশ্ন জেগেছে, চিকিৎসার নাম করে তিনি কি আসলে বিদেশে পালিয়ে যাবার রাস্তা খুঁজছেন? তিনি যদি একবার কোনোভাবে দেশের বাইরে চলে যান, তবে তাকে আর কখনোই আইনের আওতায় আনা সম্ভব হবে না। পুরো ফোন আলাপ বিশ্লেষণ করলে একটি বিষয় পানির মতো পরিষ্কার হয়ে যায়, তার ভেতরে বিন্দুমাত্র কোনো অনুশোচনা বা গ্লানি নেই। তিনি আইনি সুরক্ষার দম্ভ দেখাচ্ছেন। সংবিধানের 51 অনুচ্ছেদ হয়তো তাকে সাময়িকভাবে পুলিশি গ্রেপ্তার বা আদালতের কাঠগড়া থেকে বাঁচিয়ে রাখবে, কিন্তু জনগণের আদালতের কাছে তিনি একজন চিরস্থায়ী অপরাধী হিসেবেই চিহ্নিত হয়ে থাকবেন। প্রিয় দর্শক, শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরেও তাকে গ্রেপ্তার না করতে পারার এই সাংবিধানিক জটিলতা এবং তার এই দম্ভকে আপনি কিভাবে দেখছেন? সংবিধানের এই 51 নম্বর অনুচ্ছেদে কি আসলে তাকে মাফিয়া বানাতে সাহায্য করেছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।